এপিসোডের শুরুতে আমাদেরকে দেখানো হয় অ্যাকোয়া আর রুবিকে, যেখানে রুবি বলছিল যে আমি কোনো গড না যে এই সব কিছু প্ল্যান করব। আমি তো জাস্ট এই সব কিছুকে একটা শেপে এনেছি, আর এটাতে যদি আমার ফায়দা হয় তাহলে এখানে খারাপের কি আছে। অ্যান্ড এইখানে আমি তোমারও কপি করেছি অ্যাকোয়া, যেমন তুমি আকনের সাথে ফেক লাভ করেছো কারণ তোমার পপুলারিটি যেন থেকেই থাকে ওই শোতে। আর এখান থেকে আমাদেরকে উরাশিবা আর রুবির ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। এখানে উরাশিবা রুবিকে থ্যাংক ইউ বলে আর বলে যে আমি তোমার কি হেল্প করতে পারি। এই স্ক্রিপ্ট তো তুমি লিখেছো তাই না? হ্যাঁ, এই স্ক্রিপ্ট আমি লিখেছি। অ্যান্ড তুমি যদি আমাকে থ্যাংক ইউ বলতেই চাও তাহলে তোমার প্রজেক্টে আমাকে ইনভলভ করতে থাকো। সেন্ডি শিফট হয়ে আবার প্রেজেন্টে আসে অ্যান্ড রবি বলে যে তাহলে আমাকে বলো আমি এরির সাথে ইনভলভ হয়ে কি করব, যখন আমি ডিরেক্টর উরাশিবার সাথে ইনভলভ হতে পারছি। আর তাছাড়াও এই কোম্পানিটা এইসব জিনিসের সাথে অনেক আগে থেকে ডিল করে আসতেছে, সো আমি এতে যদি আমার লাভ পাই তাহলে তো আমার জন্যই ভালো। এই জন্য আমি মেয়েকে ডেকেছি। আমি জানি উরশিবা মেয়ের সাথে কোনো না কোনো উল্টাপাল্টা কাজ করবে, অ্যান্ড মেয়ে ওই রকম মেয়ে যে কিছু হলে অনলাইনে পোস্ট করে, অ্যান্ড এটা আমার জন্য বড় একটি অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। মেয়ের প্রবলেমকে আমি নিজের প্রবলেম ভেবে সলভ করে দিয়েছি, অ্যান্ড অফকোর্স এটাতে আমারও অনেক লাভ হয়েছে। তারপর অ্যাকোয়া বলে যে মেয়ে তো তোমার ফ্রেন্ড তাই না? আর তখন রুবি বলে যে হ্যাঁ ফ্রেন্ড, এমন কিছুই হয় না। দেখছো ভাই, এটা হলো মেয়ে গো ফ্রেন্ডশিপ, বাহ গ্রেট। মনে করো নিজের লাভের জন্য সব কিছু যায়। মেয়েরা মনে নিয়ে না কিন্তু, ঠিক আছে? ইন্টারনেটে যদি কোনো পার্সোনালিটি পপুলার হয়ে যায় তাহলে মানুষ তাকে ছাড়ে না, অ্যান্ড যেটা আমাদের মায়ের সাথে হয়েছে তুমি তো এটা দেখেইছো। আমাদের মাকে প্রতিনিয়ত অনেক মানুষ ডিস্টার্ব করতো। এগুলো শোনার পর অ্যাকোয়া অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ে। রুবি আরে অ্যাকোয়া, তুমি তো অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলে আমার কথা শুনে। অ্যাকোয়া, তুমি কি এগুলাই চাচ্ছিলে যা তুমি করছো এখন? তোমার তো ম্যানিপুলেশন একদমই পছন্দ ছিল না, তুমি তো একটা হ্যাপি অ্যান্ড সিম্পল লাইফ চাচ্ছিলে। তখন রবি বলে যে এমনটা হয় না অ্যাকোয়া, বিজনেসে অনেক কিছুই করা লাগে, অ্যান্ড এটা বলে রবিও এখান থেকে চলে যায়। সো অ্যাকোয়া অনেক বেশি শক হয়ে পড়ে অ্যান্ড ভাবতেছে হোয়াট দ্য ফাও, আমি তো নিউ একটা রুবি দেখতেছি। এইখানে আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে রুবি অনেকগুলো কাজের অফার পেয়েছে, যার ফলে রুবি অ্যাওয়ার্ডও পেয়েছে, যেখানে মানুষ রুবিকে বিকমেজের 10 বছর পুরনো মেম্বার অর্থাৎ তার মার সাথে তার তুলনা করছে। And তার সাথে মানুষ এটাও বলছে রুবি কি আইকে সারপাস করতে পারবে। অ্যাকোয়া রুবির পপুলারিটি এখানে অনেক বেশি বেড়ে যায়। তার সাথে বিকমাজি যে ইউটিউব চ্যানেলটি ছিল সেটিও অনেক তাড়াতাড়ি গ্রো করছে। এখানে রুবি অ্যাক্টিংও করছে অ্যান্ড তার আইডলের কাজও চালিয়ে যাচ্ছে, অ্যান্ড তার সাথে রুবি হয়ে গেছে একজন পপুলার ইউটিউবার। इसकी माँ का पैसा ही पैसा, इतना पैसा रखेगा कहाँ पे बाबा। তখন রুবি একটা স্টেটমেন্টে বলে যে আমি চাই এবং আয়ও এটাই চাই যে আমরা যেন বিকমেছি অর্থাৎ টোকিও ডোমেনে যাই। এমি এগুলো পড়ছিল অ্যান্ড এমি বলে যে এই জিনিসটা এখন অনেক বড় ডিল হয়ে গেছে। অ্যান্ড ওইখানে কানহা বলে যে হ্যাঁ, রুবি যা চাইছিল সে তা পেয়ে গেছে। এমি বলে যে আমি এই ইউটিউব চ্যানেলের জন্য যা পরিশ্রম করেছিলাম তা পানিতে চলে গেল, কারণ যা সাবস্ক্রাইবার এসেছে তা হলো রুবির ফ্যান। তো ওরা দুজন নেক্সট ভিডিওর উপর কথা বলতে থাকে অ্যান্ড বলে যে আমাদেরকে রুবির জন্য ওয়েট করতে হবে কারণ রুবি এখন শুটিংয়ে আছে। তো এখান থেকে সিনটি শিফট হয়ে আমাদেরকে মিয়োকোর সিন দেখানো হয়। মিয়োকো কল অ্যাটেম্প করতে করতে পাগল হয়ে গিয়েছে। তখন অ্যাকোয়া বলে যে আরে প্যারা নিও না, আমি জানি তুমি ম্যানেজ করতে পারবা। মিয়োকো বলে যে হ্যাঁ পারতাম, কিন্তু যদি ইচিগো আমার সাথে থাকতো তাহলে অবশ্যই পারতাম। অ্যান্ড গাইস, মিসআন্ডারস্ট্যান্ডিং করো না, এটা কিন্তু বাঙ্কায়ের ইচিকাবা কুরাসাকি না, ঠিক আছে? বাঙ্কাই ইচিগো সব কিছু হ্যান্ডেল করতে পারতো অ্যান্ড ওর কাছে ম্যাক্সিমাম মানুষের কন্ট্যাক্ট ছিল। আমি চাই ওর মতো হতে, বাট আমার কাছে কোনো কন্ট্যাক্ট নেই। এখন যা হচ্ছে সব লাকের ওপর। পরে অ্যাকোয়া ইচিগোর সাথে দেখা করতে আসে। ইচিগো অ্যাকোয়াকে দেখে বলে যে তুমি এখানে কি করছো? অ্যাকোয়া বলে যে আমার সিস্টার রুবি ফ্রি টাইমে প্রায় এই জায়গায় আসে। ইচিগো বলে তোমার বোনের জন্য অনেক চিন্তা হয় তাই না? অ্যাকোয়া বলে যে তুমি তো ওর হেল্প করছোই, তাহলে তুমি স্ট্রবেরি প্রোডাকশনে আসছো না কেন? না, আমি আর কোনো কোম্পানিতে যাব না। আমি যখন ওই কোম্পানিটা ছেড়েছিলাম সব ভার পড়েছিল মিয়োকের ওপর। মিয়োকের জন্যই আমি রুবিকে হেল্প করছি। আমার একটা নিশ আছে, আমি ওই মানুষকে মেরে ফেলবো যে আয়ের অ্যাড্রেসকে লিক করেছিল। অ্যাকোয়া বলে যে আয়ের জন্য তুমি এত কিছু কেন করছো? আই তোমাদের মা, বাট আমার জন্য ও ছিল আমার মেয়ের মতো। আয় হায় ক্যা ইমোশন। আর আজকালকার মানুষ ভাই কে কারে ঠকায়া জিতবো খালি সেই চিন্তা করে। অ্যাকোয়া বলে যে আমিও কিছু ইনফরমেশন কালেক্ট করেছি,
আমি রিসেন্টলি একটা ছেলের সাথে দেখা করেছিলাম যার ডিএনএ প্রায় আমার ডিএনএর মতোই। আমি তখন ওই ছেলের প্যারেন্টসদের নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে জানি যে ওই ছেলের প্যারেন্টস বেঁচে নেই। সো আমাদের পিছনে এখন কেউ নেই। যে আমাদের মাকে মেরেছিল সে অলরেডি মারা গিয়েছে। ইচিগো এইখানে হাসে অ্যান্ড বলে যে আমার মনে হয়েছিল তুমি অনেক স্মার্ট ছেলে, বাট তুমি যে এত ডাম্প হবা এটা আমি আশা করিনি। তুমি যে মানুষের কথা বলছো তার নিউজ আমরা টিভিতে দেখেছি অ্যান্ড আমি আর আই দুজনেই দেখেছি। তাহলে কি তুমি বুঝতে পারছো ওই মানুষ যদি আই প্রেগনেন্ট হওয়ার আগেই মারা যায় তাহলে অ্যাড্রেসকে লিক করলো, ওর স্টকার জানতে কি হয়ে পারলো? এটাও তো হতে পারে ওই মানুষই তার ওয়াইফকে মেরে ফেলেছে জাস্ট বিকজ অফ তার ওয়াইফের পেটে অন্যজনের বাচ্চা। ভাই কি লজিক ভাই, জোস! সেলুট মারো বান্দাকে, সেলুট! ওরা দুজনে তো সুসাইড করেছিল তাই না? অ্যাকোয়া এটা শুনে অনেক বেশি শক হয়ে পড়ে, লাইক ওর পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে। অ্যাকোয়া ভাবতেছে আমি এই ডিটেল কেমনে মিস করে ফেললাম। ইচিগো ভাবে যে অ্যাকোয়াকে হয়তোবা ও একটু বেশি বলে ফেলেছে, বাট রিয়ালিটি ইজ রিয়ালিটি, রিয়ালিটি ইজ ভেরি হার্ডার দ্যান ইউ থট। কিন্তু তুমি প্যারা খাও না, হতে পারে এটা একটা থিওরি, বাট তুমি বেশি চিন্তা করো না, আমরা দেখছি কি করা যায়। তুমি এখন বাসায় গিয়ে রেস্ট নাও। অ্যান্ড এখানে অ্যাকোয়ার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে পড়ে। এখান থেকে সিন্ডি শিফট হয়, আমাদেরকে কানহাকে দেখানো হয় যে গাড়ির ভেতর দিয়ে দেখছিল যে পার্কে অ্যাকোয়াকে দেখার পর কানহা ভেবেছিল যে সে যাবে কি যাবে না। ফার্স্টে সে ডিসাইড করেছিল যে যাবে না, পরে সে ভাবলো না যাওয়া দরকার। পরে আমাদেরকে অ্যাকোয়ার সিন দেখানো হয় যেখানে অ্যাকোয়ার সামনে ছিল তার চাইল্ডহুড ভার্সন অ্যান্ড পিছনে ছিল তার ওল্ড ভার্সন। তারা বলছিল যে তোমার আরাম করার কোনো অপশন নেই, তোমার লাইফ এটার উপর ডিপেন্ড করছে যে আইকে কে মেরেছে। এই জিনিসটা বের করা না পর্যন্ত আমরা কখনোই শান্তিতে থাকতে পারবো না। এগুলো শোনার পর সে ফ্রাস্ট্রেশনে এসে হাত ছোড়াছুড়ি করতে থাকে। তো তার হাত কানহাকে লাগে, কানহাকে লাগার ফলে কানহা মাটিতে পড়ে যায়। কানহা বলে যে আমি এমন কি করেছি যে তুমি আমাকে এত হেট করছো। তখন অ্যাকোয়া নোটিস করে যে সে তার জন্য ছাতা এনেছিল, আর কানহা ওইখান থেকে চলে যায়। পরের সিনে আমাদেরকে অ্যাকোয়াকে দেখানো হয় যে তার রুম অন্ধকার করে ডিপ্রেস হয়ে বসে আছে আর ভাবছে যে আমি এই বড় ডিটেলসটা কিভাবে মিস করলাম। আর তখনই আকানে অ্যাকোয়াকে কল করে বলে যে কাল হয়তো বা আমি অ্যাক্টিংয়ের জন্য জাপানিজ অ্যাওয়ার্ড পেতে পারি, সো আমি চাইছি যে কাল আমরা মিট করি। অ্যাকোয়া বলে যে আমি আসতে পারবো না, আমি এখন কারোর সাথে মিট করার অবস্থায় নেই। আকানে অ্যাকোয়াকে রেসপেক্ট করে অ্যান্ড বলে যে আচ্ছা ঠিক আছে। আকানে ভাবে যে অ্যাকোয়া তার মায়ের মৃত্যুর কারণ সে নিজেকে ভাবছে, এই জন্য সে একাই কালপিটকে ধরার চেষ্টা করছিল। যখন সে জানতে পারলো যে কালপিট মারা গেছে, তারপর থেকে অ্যাকোয়া অনেক ইজি লাইফ স্পেন্ড করতে থাকে। অ্যাকোয়া অনেক ভালো, কিন্তু সত্যি আমিও জানি যে ওই মানুষটা এখনো বেঁচে আছে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় আকানেকে বেস্ট রুকি অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড পেয়ে যখন যাচ্ছিল তখন সে দেখতে পায় অ্যাকোয়ার মতো একজন মানুষ। সো সে ভাবছিল যে এটা মনে হয় অ্যাকোয়া। তখন আকানে ভাবে যে অ্যাকোয়া এখানে কি করবে। তখন আকানেকে অনেকগুলো মানুষ কংগ্রাচুলেট করে অ্যান্ড তাকে ফ্লাওয়ার গিফট করে। অ্যান্ড আকানে এইখানে অনেক বেশি খুশি, কারণ সে অ্যাওয়ার্ড পেয়েছে ভাই, খুশি তো হইবই। আকানের সাকসেস এখানে সবাই এনজয় করছিল। একজন মানুষ আকানেকে বলছিল যে আকানে অনেক বেশি সিম্পল, বাট যখনই আকানের সামনে ক্যামেরা ধরা হয় আকানে পুরো সিন চেঞ্জ করে ফেলে, নিজের রিয়াকশনটাই চেঞ্জ করে ফেলে। যেমনে আকানের এই বেড়ায় তেল মারতেছে, আমি ভাবতেছি এত তেল কোনতে পায়। তখন ওইখানে থাকে ম্যানেজার বলে যে একটা সময় ছিল যখন আমাদের কাছেও এরকম একটা অ্যাক্টর ছিল। আকানে এখানে অনেক বেশি কিউরিয়াস হয়ে পড়ে অ্যান্ড বলে যে আমি কি ওর কোনো ক্লিপ দেখতে পারি। ম্যানেজার রাজি হয়ে যায় অ্যান্ড আকানেকে ওই মানুষটির টেপ রেকর্ডার দিয়ে দেয়। আকানে যখন ওটা প্লে করে তখন আকানে অনেক শক হয়ে পড়ে, কারণ ওই মানুষটি হুবহু দেখতে অ্যাকোয়ার মতো ছিল। পদ্মার শাক ভাই, অ্যাকোয়া কা বাবা গয়া। এই লোকটি হয়তো অ্যাকোয়া এবং ওই ছেলেটির বায়োলজিক্যাল ফাদার হতে পারে। আকানে ওইখানে ভাবে যে এই হয়তোবা অ্যাড্রেস লিক করে আইকে মেরে ফেলে দিয়েছে। হয়তোবা আমি কিছু বুঝতে পারছি, আই কেন ওর বিষয়ে কোনো ইনফরমেশন ড্রপ করেনি। ও হুবহু দেখতে অ্যাকোয়ার মতো অ্যান্ড ওর নাম হলো হিকারু। হয়তোবা যখন আই প্রেগনেন্ট হয়েছিল তখন হিকারু ছিল মাত্র 15 ইয়ার্স ওল্ড। হোয়াট দ্য হ্যাক ভাই, সিনিয়র কো পাঠালে বান্দে নে। এই জন্য হয়তোবা আই ওর বিষয়ে কোনো ইনফরমেশন ড্রপ করেনি। এই সিনটির সাথে এই এপিসোডটি এইখানে শেষ হয়ে যায়। সো এখনকার জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য আরেকটি এক্সপ্লেনে।